এবং কিভাবে বেরিয়ে আসা যায় সেসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি সদস্য পরিচালক ও পুষ্টিবিজ্ঞানী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আরও আছেন জনাব মোহাম্মদ মজিবুল হক, তিনি সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাজমা শাহিন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে যে প্রতিবেদনটির কথা এইমাত্র বলছিলাম সেটি দেখে নিতে চাই। কিরণে কিরণে সারাদিন কাটিয়ে সূর্যমামার বিশ্রামে খোলা আকাশে উকি দেয় নিয়ন আলো। প্রতিদিনের এই সাঁঝের মায়ায় উদাম হয় হাজারো দোকান, পসরা বসে বাহারি খাবারের। আলোহাধারের এমন আয়োজনে পরিবার, বন্ধু, আপনজন নিয়ে পথের খাবার উপভোগ করেন অনেকেই। আবহাওয়াটা অনেক সুন্দর, তাই মানে এখানে বসে খেতে অনেক ভালো লাগছে। গেলে দিকে হয়তো বাচ্চা আড়ি করলো একটু ঘুরে আসার জন্য, তখন বাসার কাছে চলে আসে। ভোক্তাদের আড্ডার ফাঁকে মুখরোচক খাবার পরিবেশন করে তাই সংসারে সমৃদ্ধি খুঁজে পান খাবার দোকানিরাও। আমরা নিজের কারিগর হেলে বেচতেছি কমে, তো কাস্টমারে খায় কিন্তু খুব মজা পায়। যতটুকু পরিষ্কার থাকার এইভাবেই বানাইতেছি। পথে ঘাটে বানানো আর কেনাবেচা হয় সব খাবার কতটুকু নিরাপদ তা জানতে গবেষণা করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এক্ষেত্রে বেছে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, ধানমন্ডি, নিউ মার্কেট, মোহাম্মদপুর সহ 15টি স্পট, যেখানে 13টি খাবারের 150 নমুনা করা হয় নিরীক্ষা। স্বাস্থ্যগত প্রভাবের উপর বিবেচনা করেই কিন্তু আমাদের ঢাকা শহরে বিশেষ করে যে সমস্ত স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, আমরা সেই সবগুলোরই কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করি। গবেষণা বলছে আখসহ বিভিন্ন ফলের রস, ভেলপুরি, পানিপুরি, চটপটি, ফুচকা, ঝালমুড়ি, নুডলস, জাম্বুরা মাখার শতভাগ নমুনায় মলের জীবাণু, কলিফর্ম ও ইকোলাই আছে ক্ষতিকর মাত্রার অনেক উপরে। তবে লেবুর শরবত ও তেঁতুল পানিতে পাওয়া গেলেও তা ছিল সহনীয় মাত্রায়। এটা যখন মানুষ খায় তখন তার ঘন ঘন জ্বর, সেরে সেরে জ্বর, পেটের প্রিয়া। ফর্মাল সেক্টর না, বাট এখানে যদি আপনি দেখেন, আমরা যদি দক্ষিণ এশিয়ার 3টা মেগা সিটিকে কাউন্ট করি, বোম্বে, দিল্লি, কলকাতা, ঢাকা, এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হকার আছে ঢাকা সিটিতে, যেটা 3 লাখের মতো প্রায়, যেখানে বোম্বেতে আছে 2.5 লাখ, যেখানে দিল্লিতে 2 লাখ, কলকাতাতে 1.5 লাখ। এবং এদের মধ্যে শুধু খাবারই বিক্রি করে না, এরা হকার। এদের মধ্যে ঢাকাতে 1 লক্ষ হকার আছে যারা স্ট্রিট ফুড বিজনেসের সাথে জড়িত। এবং এদের যদি আপনি ইকোনমি অফ স্কেল চিন্তা করেন, এদের সাথে 5 জন করে বা 6 জনের লাইভলিহুড জড়িত এই লোকগুলোর সাথে। দেন এদের যদি ইনকাম কাউন্ট করেন তাহলে এরা 500 থেকে 3,000 টাকা পর্যন্ত দৈনিক ইনকাম করে থাকেন। তার মানে ইকোনমিক সাইজটা আপনি চিন্তা করেন প্রথমে বিজনেস পার্সপেক্টিভে, সাপ্লাই চেইন পার্সপেক্টিভে। দেন যে জিনিসটা হচ্ছে, ঢাকা শহরের 55% কনজিউমার যারা কিনা দিনে কোনো না কোনোভাবে একবার স্ট্রিট ফুড গ্রহণ করে থাকেন। এর মধ্যে যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের কিন্তু এই যেটা আপনি বললেন লো কস্ট এবং ফুড সিকিউরিটির যে একটা জিনিস আমরা বলি অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডাবিলিটি, সে অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডাবিলিটির কারণে এখানে আপনার ধরেন যদি রিক্সা পোলার ধরেন 7,50,000, আপনারা যদি গার্ড ধরেন, তারপরে যেটা আমরা দিন মজুর বলি লেবার ধরেন, এই লোকগুলো কিন্তু ওই যে লো কস্ট এবং যেটা হচ্ছে আপনার অ্যাফোর্ডাবিলিটির কারণে তারা এই স্ট্রিট ফুডগুলো গ্রহণ করছে। এবং এইখানে খাদ্যের যে 3টা মেজর জিনিস আমরা বলি যে ক্ষুধা নিবারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা, যে তারপরে হচ্ছে আপনার পুষ্টি, সেই জিনিসটা এর মধ্যে এরা যেই জায়গাটাতে বেশি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা ওই যে ক্ষুধা নিবারণটাই পাচ্ছে। এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে নিউট্রিশনটা, সেটা ওই যে আপনার যেটা বললেন কন্টামিনেটেড ফুডের কারণে সেটা অনেক সময় তারা পাচ্ছে না। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে সম্ভব, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, যে এটা যে খুব কম দাম স্ট্রিট ফুড তাও না, কিন্তু আপনি যদি এইটার ম্যাটেরিয়াল মানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে যান তাহলে এইটা কিন্তু এই দামের মধ্যে যদি আপনার তার র ম্যাটেরিয়ালসগুলোর প্রকিউরমেন্ট, এগুলার স্টোরেজ, এগুলো সিস্টেমেটিকভাবে যে এখানে যে স্যানিটেশন, হেলথ, হাইজিন,
এই বিষয়গুলোকে কনসিডার করা হয়, এখানে কস্ট যে বাড়বে তা না। কেন বাড়বে না? বিকজ অফ স্টেট ফুডে একটা জিনিস আছে, আপনি জানেন ঢাকা শহরের যে কোনো দোকান যে কোনো জায়গায় করার জন্য আমাদের কস্ট অফ ল্যান্ড, মানে যেটাকে আমরা বলি অ্যাকুইজিশন কস্ট কিংবা রেন্ট কস্ট, দিস ইজ টু মাচ হাই। কিন্তু এই লোকগুলোর কিন্তু ওই পরিমাণ মাস্তান বা ইনফর্মাল সেক্টরে কি দিচ্ছে সেটাকে যদি কনসিডার না করে থাকেন, কিন্তু সেটা না দিয়ে তো হয় না। কিছু দিচ্ছে কিন্তু সেটা নিশ্চয় রেন্ট থেকে অত বেশি না, মানে একটা সহনীয় পর্যায়ে আছে। তাহলে সেইখানে তাদের যেটা হচ্ছে এই যে যেটা ওনারা বললেন নলেজ গ্যাপ, সে ধরেন আপনি একটা আমরা কিংবা আপনি এরকম পেঁপে কেটে দিচ্ছে, এগুলো কিন্তু গাছের সরাসরি ফ্রেশ প্রডিউসেস আসলো, যদি না এগুলোতে কোনো ধরনের কার্বাইড ফরমালিন বা এই টাইপের কিছু মিক্স না করে থাকে। কিন্তু আনফর্চুনেটলি উনি যখন এগুলোকে প্রসেস করতেছেন, তার যে পার্সোনাল হাইজিন যেটা হেলথ হাইজিন, এখানে তার ওই জায়গাটাতে উনি যে ওয়াটার দিয়ে এটাকে মানে ধৌত করেছেন, সেই বিষয়গুলোতে গিয়ে সমস্যা হচ্ছে। কি হচ্ছে? সেটা কন্টামিনেট হয়ে যাচ্ছে। তাহলে সে কিন্তু লো কস্টে দিচ্ছে, কিন্তু তার প্রসেসগত কারণে এটা কন্টামিনেটেড হয়ে এটা ওই যে কনজিউমাররা আছে সেই কনজিউমারদের ক্ষতি করছে। তো ওই জায়গাটাতে আমাদেরকে মানে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এই লোকগুলোর ফুড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক, কথা হচ্ছিল রাস্তার খাবার নিয়ে। ফিরে আসি ডক্টর ইসলাম আপনার কাছে। এই যে বলা হচ্ছে যারা বিক্রি করছেন তাদেরকে সচেতন করতে হবে এবং যারা খাচ্ছেন তাদেরকেও সচেতন করতে হবে, কি কি করা যেতে পারে? হ্যাঁ, আসলে এটা একটা গুড প্রশ্ন। যে দেখেন, আমরা কিন্তু সবসময় একটা উদ্যোগ নেই, যেমন মজিবুল হক সাহেব বলতেছিলেন যে কস্ট, আসলে আমি মনে করি যেখানে কস্ট কোনো একটা ফ্যাক্টর নয়। আমি যেটা বলতেছিলাম যে স্পেসিফিকভাবে দেখেন, আমরা যারা এই খাবারগুলো পরিবেশন করে বা একটা নির্দিষ্ট এলাকায় প্রতিটা অঞ্চলে আমাদের এই স্ট্রিট ফুডগুলো আসলে পাওয়া যায়, এবং ওই সমস্ত এলাকার যে যারা বিক্রি করে তাদের জন্য কিন্তু স্যানিটেশন, আপনি দেখেন তাদের যখন পাশাপাশি যদি বোতলজাত পানি তারা ব্যবহার করতে চান সেটা তো যথেষ্ট মূল্য সাপেক্ষ, তাহলে কি করণীয়? আপনি দেখেন, আমরা আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানিগুলোকে ফুটিয়ে ইউজ করি, তাহলে সেটা হতে পারে সহজ উপায়। তো সেটা তো করা সম্ভব নাকি? আর থার্ড টাইম যেটা হচ্ছে যে আসলে আমি এখানে বলি স্ট্রিট ফুডের যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটাই নেই। আপনি যদি আজকে থাইল্যান্ডের দিকে তাকান, থাইল্যান্ডের স্ট্রিট ফুড সবচেয়ে জনপ্রিয় এবং সেখানে সারা ওয়ার্ল্ডের ট্যুরিস্টরা আসতেছেন, এবং সেখানে কস্টের গত দিক থেকে দেন আপনি 35-30 ইভেন তো 20 বাদ দিয়ে আপনি সুন্দর একটা লাঞ্চ করতে পারেন, ডিনার করতে পারেন, বাট হাউ ইট পসিবল? কিন্তু আপনি যদি ওদের ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখেন স্ট্রিট ফুডের, দেখবেন যে এখানে গার্বেজ ডিসপোজালের ব্যবস্থা আছে, ওয়াশিংয়ের ব্যবস্থা আছে, এখানে আপনার ফুডগুলোর যে মার্চেন্ডাইজিং আমরা বলি, ফুডগুলো যেভাবে রাখবে সেটার ব্যবস্থা আছে। একই ছোট একটা যেটা মোবাবল বিকেল বলেন আর আপনি রিক্সা বলেন, যেটাই বলেন, কিংবা কোনো একটা কিয়স বলেন, সেই অ্যারেঞ্জমেন্টটা আছে। সো দিস ইজ সামথিং লাইক, আসলে রোম ইজ নট বিল্ড ইন এ ডে, একদিনে হবে না। বাট আপনি এখন দেখেন যদি কিছু ভালো ভালো শপিং মল বা কিছু জায়গায় দেখেন কিছু স্ট্রিট ফুড কিন্তু যাচ্ছে, মানুষজন খাচ্ছে। যেমন কিছু যদি কর্পোরেট হাউস দেখেন আপনারা, কর্পোরেট হাউসের অনেকগুলো নিচে কিংবা আপনার গ্রামীণ ফোন বলেন এরকম বড় বড়, এগুলোর পাশেই কিছু স্ট্রিট ফুড দোকান আছে যেগুলো এই জাতীয় কিছু সিস্টেমে আমরা যেটাকে বলি হাইজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। তো এইরকম আপনাকে এটাকে স্কেল আপ করতে হবে, এবং এই স্কেল আপটা একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কস্ট ইফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার, এগুলা খুব কস্টলি। সেটার জন্য তো নতুন বিনিয়োগের প্রয়োজন হবে। হ্যাঁ, এই বিনিয়োগটা আসলে এটা হচ্ছে যে আমি বলবো যে এটা মাইন্ডসেটের ব্যাপার। কারণ হচ্ছে আপনি দেখেন এফএও ফুড সেফটি প্রজেক্ট, তারা একটা প্রজেক্ট নিয়েছিল এবং সেই প্রজেক্টের আওতায় তারা এরকমের একদম এসএসের কিছু মোবাবল রিক্সা ব্যান করে এগুলোতে ঢাকা শহরের একটা বড় কিন্তু কন্টামিনেশন আমরা এখানে অ্যাভয়েড করে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনলি, যেমন যদি আপনি বলেন ফুটপাতে খিচুড়ি বিক্রি করতেছে, ভাত বিক্রি করতেছে, মাছ বিক্রি করতেছে, কিন্তু আনকভার্ড।
ঠিক আছে। সো এখানে কিন্তু ঢাকা শহর তো এমনিতে একটা ধুলাবালির শহর, তো সেইগুলো গিয়েও এই খাবারের মধ্যে পড়তেছে। তো ওই জায়গাটাতে যদি আপনার একটা কভার্ড কিছু সামথিং থাকে, যদি সেটা ভালো ওয়াটারে রান্নাবান্নাও হয়ে থাকে, তাহলে সেটাকে আপনি সেভ করতে পারবেন। ক্রস কন্টামিনেশনটা একটা বড় ইস্যু। এবং আপনার এই স্ট্রিট ফুডের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে আনসোল্ড প্রোডাক্ট। আপনি ঝালমুড়ির জন্য গুড়নি বানাচ্ছেন, ফুচকার জন্য তেঁতুলের রস বানাচ্ছেন, কিংবা এগুলো নিয়ে যদি এটা পরের দিন আবার এটা মিশিয়ে ফেলেন, কারণ ও তো ওর লসকে মেনে নেবে না, সে চাচ্ছে যে এটা কনজিউমার এনি হয়ে খাবে। সো সেইখানে একটা মাইন্ডসেটের ব্যাপার, এদের অ্যাওয়ারনেসের ব্যাপার, এই জায়গাগুলোতে আপনার ডেভেলপমেন্ট করতে হবে এবং আপনাকে একটা জায়গায় বেঞ্চমার্ক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্টের যে পিওর ফুড সেফটি অ্যাক্টে যেটা আছে, আপনার দেখেন অনেক সময় মোবাইল কোড বা এরা এসে বিভিন্নভাবে কিছু হানা দেয় যে এখানে অ্যাডাল্টারেশন আছে কিনা, ফুড অ্যাডিটিভস আছে কিনা, বা এগুলার চেয়েও সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনি এদেরকে একটা গভর্নেন্সের আওতায় নিয়ে আসেন না, অ্যাটলিস্ট একটা আইডি কার্ড দেন, অ্যাটলিস্ট একটা 10 টাকার ট্রেড লাইসেন্স দেন, দিয়ে এদেরকে আপনি এই ভেন্ডরদেরকে বুঝিয়ে দেন যে তোমরা এই প্রশিক্ষণগুলোর আওতায় আসতে হবে, একটা কাঠামোতে একদম ভেরি বেসিক। উদ্যোক্তা আছেন যারা কিন্তু আর্থিকভাবে বেশ স্বাবলম্বী এবং এদের ইনকাম পার ডে 3000 5000 এরকমও আছেন। আপনি এটাকে একটা ক্যাটাগরাইজ করতে পারেন, যে আপনি বলতে পারেন যে এই ক্যাটাগরির প্রথম স্টেজে সিটি কর্পোরেশনের আওতায় এদেরকে এই লেভেলে যেতে হবে। বিশেষ করে আপনি প্রথমে যে জিনিসটা হচ্ছে যে আপনার যে র মেটেরিয়ালসগুলো আসতেছে, সেই র মেটেরিয়ালসগুলো যদি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায়, যেটা কোত্থেকে আসতেছে, কোথায় আসতেছে, কিভাবে এগুলো হচ্ছে, সে কোথায় তৈরি করতেছে, কি ধরনের ওয়াটার। হ্যাঁ, আপনি এখন এখানে বলতে পারবেন যে আমার সার্ভেলেন্স ভিজিটের জন্য তো আমার ওই পরিমাণ নেই, আমার জনবল লোকবল নেই, সেটা বলতে পারেন। কিন্তু আমি মনে করি এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুইটা ধরনের। যখন ওদেরকে অ্যাওয়্যার করবেন এবং এটা একটা ফ্রেমওয়ার্কে আসবে, এবং এদেরকে ওই যে আমি যেটা বলছি, যদি একটা ট্রেড লাইসেন্স দেওয়া যায় এবং এটা একটা আইডি কার্ড ইউজ করেন, যে তুমি যদি এই জিনিসগুলো না মানো, একটা চেকলিস্ট আপনি হ্যাঙ্গিং করতে পারেন, সেই চেকলিস্টে যে সে এই জিনিসগুলো করে আসলো কি না, কনজিউমার সেটা দেখলো, এগুলোর জন্য খুব বেশি কস্ট কিন্তু অ্যাড হয় না, কিন্তু এইগুলো ভ্যালু অ্যাড করবে, কনজিউমারের টাস্ক বৃদ্ধি করবে। এবং তার মাইন্ডসেট যদি চেঞ্জ করা যায় যে তুমি যদি এগুলো হেলথ হাইজিন এইভাবে করো, তোমার কিন্তু ব্যবসা বেড়ে যাবে, তুমি এখন 3000 টাকা সেল করো, তুমি এটা 5000 টাকা সেল করতে পারবা, তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা প্রফিট আমরা বলি, সে প্রফিট মার্জিন বেড়ে যাবে। ইভেন তো তুমি 2 টাকা বেশি দরও বিক্রি করতে পারো। আমরা এরকম দেখি না যে ধরেন মামা হালিম হয়তো 100 টাকা, কিংবা ওই আরেকজনের ফুটপাতের সেম ধরনের হালিম হয়তো টেস্ট ভিন্ন বা অন্য কিছু, সেটা 60 টাকা বিক্রি করে। দ্যাট মিনস স্ট্রিট ফুডকে ব্র্যান্ডিং করাটা, এবং স্ট্রিট ফুডকে যদি ব্র্যান্ডিং করতে হয়, কারণ আমরা চাই যে এভরি উদ্যোক্তা তারা একটা ব্র্যান্ড হোক, মিস্টার এক্সের ফুচকা, মিস্টার ওয়াইয়ের এই জিনিস। সো এতে করে তাদের কি হবে, তাদের একটা দীর্ঘমেয়াদী এই ব্যবসায় থাকার সম্ভাবনা থাকবে। আর তারা যেটা উনি বললেন যে এরা চলে যাচ্ছে ফ্লোটিং, মানে এটা সেরে ওইটা ধরতেছেন, ওই টেন্ডেন্সিটা তাদের থাকবে না। অধ্যাপক নাজমা, আপনার কাছে ফিরে আসি, এই প্রসঙ্গেই আসলে আসতে চাইছিলাম। এই যে বিভিন্ন সময়ে এরা ব্যবসায় আসেন, আবার ছেড়ে